এই সৃজনদার এক্সাম্পল দিই, সৃজন ভট্টাচার্য যথেষ্ট শিক্ষিত একটা ছেলে, যথেষ্ট এডুকেটেড ছেলে, যথেষ্ট সেন্সিবল ছেলে। ও যদি আজকে দাঁড়িয়ে বারুইপুর বা সোনাইপুর উত্তর টার্গেট করে এখন থেকে, এবং এখন থেকে যদি ওখানে ওকে পুশ করা হয় বারুইপুর বা সোনাইপুর উত্তরে, ওই যে যাদবপুরে পড়ে থেকে কখনো জিততে পারবে না। আমি বলে দিই 26-এও জিতবে না যাদবপুরে যদি দাঁড়ায় বিধানসভাতে। ও যদি এইভাবে টার্গেট করে প্যাটার্ন করে না, যদি প্রতিকুর রহমান টার্গেট করে সোনারপুর দক্ষিণে বা কোথাও, এই যে সিটগুলো যেগুলোতে ওরা ভালো অ্যামাউন্টের ভোট পেয়েছিল সেগুলো যদি এখন থেকে টার্গেট করে এবং তার যদি ঠিকঠাক পলিটিক্যাল প্রোফাইলিং করে। এবার পলিটিক্যাল প্রোফাইলিংয়ের মধ্যে কী কী পড়ে তুমি দেখো। আমরা যতই বলি ধর্ম থেকে রাজনীতি আলাদা, আমাদের ভারতীয় উপমহাদেশে ধর্ম থেকে রাজনীতি কোনোদিন আলাদা ছিল না। প্রথম কথা হলো যে বিভিন্ন যে ধর্মীয় সংগঠনগুলো, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আদিবাসী সংগঠন হতে পারে, এই সমস্ত আমরা দেখছি 2014-এর পর থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। তুমি দেখো মুর্শিদাবাদে কার্তিক মহারাজের কথা কেন বারবার আসে, কারণ তিনি এবং তার ভাষ্য বাস্তব প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। পুরুলিয়ায় আমরা দেখেছি রামকৃষ্ণ মিশন প্রচারে এনারা অনেকটা একটা ভূমিকা রাখেন, বড় ভূমিকা রাখেন, এনারা খুব বড় ভূমিকা রাখেন। পুরুলিয়াতে তুমি যাও, সেখানেও তুমি দেখবে ভাষ্য বাস্তবের হিউজ ভূমিকা আছে, বাঁকুড়াতে হিউজ ভূমিকা আছে রাজনীতিতে, দেশের বিভিন্ন জায়গায় তো রয়েছেই। ইস্কনের একটা ভূমিকা থাকে, যতই বাইরে থেকে জানাই বলুক আমরা জানি এগুলো ভূমিকা থাকে। তাহলে প্রথমেই যেটা করা উচিত বাম এবং কংগ্রেস নেতাদের বা বিরোধী যারা রয়েছে, যে স্পেস এবং বামেদের নিয়ে যেরকম বললাম 25টা সিট যদি টার্গেট করে, স্পেসিফিকলি সেই সিটে গিয়ে প্রথমে যেটা করা উচিত ধর্মীয় সংগঠনগুলোকে সেটা প্রতিটা ধর্মে কানেক্ট করা উচিত, যে তারা অ্যাকচুয়ালি তাদের কী কী দাবি, যে দাবিগুলো সংবিধানের সঙ্গে যাবে সেই দাবিগুলো নিয়ে পুশ আউট করা উচিত। সেখানকার লোকাল যে এনজিও যারা নিয়মিত কাজ করছে তাদেরকে এখন থেকে কানেক্ট করা উচিত। সেখানে লোকাল যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছে, যারা সেখানে সামাজিক অ্যাক্টিভিস্ট রয়েছে, যারা সেখানে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদেরকে পুশ আউট করা উচিত। নিয়মিত সেখানকার যে লোকাল ইস্যু, প্রতিটা বিধানসভা প্রতিটা ব্লকের লোকাল 5টা কমন ইস্যু থাকে, যেটা একমাত্র ওই ব্লকেরই ইস্যু। দেখো শিক্ষা, স্বাস্থ্য এগুলো কমন ইস্যু পুরো রাজ্যের, কিন্তু প্রতিটা ব্লকের কিছু স্পেসিফিক ইস্যু। তখন আমি এখান থেকে বলে দেবো নওদা বিধানসভার কী ইস্যু। নওদা বিধানসভায় যে আলু চাষিরা আছে তাদের কাছে আলু চাষটা বিরাট বড় ইস্যু, যে আলু তারা ঠিকঠাকভাবে প্রিজার্ভ করতে পারে না, তারা আলুগুলো ঠিকঠাক করে সাপ্লাই করতে পারে না। সেখানে কলা চাষি আছে, কলাটা ঠিকঠাক করে তারা সাপ্লাই করে, যেমন কেরালার কলা চলে যায় মিডল ইস্টে, তারপরে সেখানকার কলা চাষিরা ফুলে পেঁপে উঠছে, কিন্তু নওদা বিধানসভার চাষিরা, কলা চাষিরা তারা ঠেঙাটাও পায় না। তাহলে এইগুলো যে লোকাল ইস্যু, তাহলে তোমাকে টানা কয়েক বছর এই পলিটিক্যাল প্রোফাইলিংয়ের সঙ্গে সঙ্গে ওখানে লোকাল ইস্যু নিয়ে মুভ করতে হবে, প্রতিটা সেকশনকে কানেক্ট করতে হবে। যে সেকশনের ভোটিং প্যাটার্নে একটা প্রভাব রয়েছে ভোট দেওয়ানোতে, সেই সেকশনকে তোমাকে কানেক্ট করতে হবে। তুমি যদি কানেক্ট না করো, কালকে গিয়ে তুমি সবগুলো বুথে এজেন্ট দিতে পারবে না, আর এজেন্ট না দিতে পারলে তুমি ভোটে জিততে পারবে না। তাহলে স্পেসিফিকলি বামেদের যেটা করা উচিত 26-এর জন্য, স্পেসিফিকলি 25টা সিট টার্গেট করা উচিত এবং 10টা সিটকে ক্রমাগত পাখির চোখ করা উচিত। 10টা সিটটা থেকে জিততে হবে। এই 10টা সিট কেন জিততে হবে? কারণ তাদের এই যে সমর্থকরা প্রতিটা ভোটের আগে ভাবে, হ্যাঁ প্রতিটা ভোটের আগে তারা ভাবে এবার আমরা একটা জিতবো, এবং এই যে প্রতিটা হার সেটা কী করে তাদের সমর্থকদেরকে আরও হতাশার তলা নিতে পাঠায়। এবং তাদের যে মধ্যবয়স্ক সমর্থক তারা এটা ভুলতেই বসে যে বামেরা হয়তো তৃণমূলকে হারাতে পারে, এরপরে তাদের একটা বড় অংশ আমরা দেখছি শিফট করছে বিজেপির দিকে। তাহলে এই যে ভরসা অর্জনের জন্য এটা প্রয়োজন। এবার কথা হলো কংগ্রেসের কী করা প্রয়োজন। দেখো কংগ্রেস স্পেসিফিকলি 2024 লোকসভা নির্বাচনে বিধানসভার হিসাবে প্রায় 11 থেকে 12টা বিধানসভা জিতেছে। তার মধ্যে মালদা উত্তরে জিতেছে হচ্ছে 5টা, মালদা দক্ষিণে জিতেছে 5টা, তোমার মুর্শিদাবাদে বহরমপুরে জিতেছে প্রায় 2টো, বহরমপুরে একটা জিতেছে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার রায়গঞ্জে জিতেছে 2টো। তাহলে প্রায় 11টা বা 12টা, আমি ভুল হতে পারি, হয় 11টা নাহলে 12টা বিধানসভা জিতেছে ওরা। স্পেসিফিকলি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে কংগ্রেসের যেটা উচিত নতুন প্রেসিডেন্টের 35 থেকে 40টা সিট টার্গেট করা উচিত স্পেসিফিকলি। তার মধ্যে মুর্শিদাবাদের 22টা সিট রয়েছে, তার মধ্যে আমাদের মালদার সিটগুলো রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এই সিটগুলো স্পেসিফিকলি টার্গেট করা উচিত। এই সিটগুলোতে পসিবল তৃণমূলকে হারানো। দ্বিতীয় যে কথাটা হলো যে মমতা ব্যানার্জি একটা বড় 3টে এমের জোট হয়ে যদি বাম কংগ্রেস আইএসএফরা লড়ে, তাহলে তো আর এখন তো আবার লিবারেশন যুক্ত হয়েছে, তাহলে মনে হয় যে তৃণমূল বিরোধী যে ভোটটা পুরোটা এক ছাতার তলায় আসতে পারে। তৃণমূল বিরোধী ভোটটা শুধু জোটের সঙ্গে না, যেটা করতে হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যে তৃণমূলকে আমরা হারাতে পারি। এইটা হলো প্রথম বিশ্বাস অর্জনের কথা, যে বিশ্বাসটা অর্জন করতে পারছে না। কেন অর্জন করতে? দেখো বারবার বলা হচ্ছিল যে আমরা আরজিকর আন্দোলনে কোনো বিজেপি নেতাকে ঢুকতে দেইনি, অগ্নিমিত্রা পলকে আমরা ঢুকতে দিইনি, সরিয়ে দিয়েছি, গো ব্যাক স্লোগান দিয়েছি, কিন্তু আমরা আবার ওখানেই দেখেছি যে পামেলা গোস্বামী, এবিভিপির নেতারা সেখানে তারা স্বাস্থ্য ভবনের সামনে বসে স্লোগানিং দিচ্ছে। তাহলে এই যে প্রতিটা আন্দোলনে গিয়ে ঢুকে পড়ছে আরএসএস, সেটা কিন্তু সাধারণ মানুষ বোঝে। লোককে যদি এত বোকা ভাবি আমরা যে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা লোকে বোঝে না, এটা কিন্তু নয়। আমরা এর আগে দেখেছিলাম যখন এনআরএস আন্দোলন হয়েছিল, অর্চিষ্মান চ্যাটার্জি আমাদের মনে আছে, স্পেসিফিকলি সে 21 বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেল, তখন সে নাকি বিশাল বড় মুখ্যমন্ত্রীর মুখ ছিল। তোমরা দেখো বামেদের যে সোশ্যাল মিডিয়া সেটা যথেষ্ট স্ট্রং। বামেদের সোশ্যাল মিডিয়া বিনামূল্যে লাস্ট কয়েক বছর যে কজনের পিআর করেছে, সেটা অভিজিৎ গাঙ্গুলি হোক, সেটা কৌস্তব বাগচি হোক, কালকে প্রীতিকরকেও দেখলাম যে শুভেন্দু অধিকারীর পিছনে বসে থাকে, যতজনের ফ্রিতে পিআর করেছে বিনামূল্যে, যাদেরকে তৃণমূলের বিরাট বিরুদ্ধে মমতা বিরুদ্ধে একটা ফেস বলে তুলে দেয়, তারা সবকটা গিয়ে বিজেপিতে ঢুকে পড়েছে। তাহলে এই যে এরা প্রতিবার নিজেদের সমর্থকদের কাছে একটা মুখ নিয়ে আসে, তারা গিয়ে বিজেপিতে ঢুকে পড়ে, তাহলে এতে কী হয়? প্রতিবার সমর্থকরা হতাশ হয় যে আমরা প্রতিবার যেন ভুল দিকে যাচ্ছি, ওই জন্য প্রতিবার ইলেকশনের পরে শুধু সমালোচনা করতে হয়। মানে এই যে বিষয়টা, এতে যেটা হয় মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটাই
হারিয়ে যাচ্ছে, যে আমরা হারাতে পারি। স্পেসিফিকলি টার্গেট করে স্পেসিফিকলি এগো। তুমি 26-এর জন্য 10টা সিটের জন্য এগো, 25 সিট টার্গেট করো, তুমি 29-এ গিয়ে 4 থেকে 5টা লোকসভা টার্গেট করো, তারপরে 31-এ গিয়ে তুমি 30 থেকে 40টা বিধানসভা টার্গেট করো। লিবারেশন যেভাবে লড়ে যেই এক্স্যাক্টলি, তোমাকে সিটে আমার জেতার পলিটিক্সটা T20 বা T10 নয়, পলিটিক্সটা টেস্ট খেলা। তুমি যদি এখান থেকে 10 বছর আগে ভবিষ্যৎ দেখতে না পাও, 10 বছর পরে আমার দলটা কোথায়, তাহলে তুমি পলিটিক্সে কিচ্ছু করতে পারবে না। এটা স্পেসিফিক কথা, এটা খুবই স্পেসিফিক কথা। এবং তোমাকে বুঝতে হবে স্পেসিফিক ন্যারেটিভ কী কী। কেন কর্ণাটকের মতো জায়গায় সেখানে এত শতাংশ সংখ্যাগুরু হিন্দু ভোটার থাকা সত্ত্বেও বিজেপি কেন হারলো? স্পেসিফিক ন্যারেটিভ দেওয়া হয়েছিল। স্পেসিফিক ন্যারেটিভগুলো কী দরকার এগুলো বুঝতে হবে। যেমন এই কথাটা মানুষের মনে ভরতেই হবে যে আজকের দিনে আমরা দেখলাম যে এই যে তোমার ধরো রিসেন্টলি কানাডার বুকে আমরা দেখলাম যে গুরুদ্বারাতে হামলা হলো, সেখানে যে সমস্ত সংখ্যাগুরু হিন্দু স্টুডেন্টরা পড়ছে, তারা বাচ্চা স্টুডেন্ট, তারা সেখানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে দাঙ্গায় যুক্ত থাকার জন্য। স্মৃতি ইরানি, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সেটা নিয়ে পোস্ট করছেন। বিজেপির নীতি, স্মৃতি ইরানির মেয়ের বয়ফ্রেন্ড নিজে কানাডার বাসিন্দা, সে তো গিয়ে কখনো দাঙ্গা করছে না। যাচ্ছে কারা? এখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা গেছে, সাধারণ হিন্দু পরিবারের ছেলেরা, তারা গিয়ে ওখানে দাঙ্গা করছে। আমরা যখন দেখি, যখন এই যে কয়েকদিন আগে তোমার শ্যাম্পু করে দাঙ্গা হলো, তার আগে আমরা দেখেছি শিবপুরে দাঙ্গা হয়েছে, তখন আমরা কী দেখি যে সাধারণ হিন্দু মুসলিম পরিবারের যারা একদম খেটে খাওয়া মানুষ, তাদের হাতে ওই অস্ত্রগুলো দিয়ে দেওয়া হয়, তাদের কাঁধে ওই ভগবা গামছাগুলো ঝুলিয়ে দেওয়া হয়, গেরুয়া গামছাগুলো দিয়ে বলা হয় যে দাঙ্গা করো। অথচ বিজেপি নেতা মন্ত্রী ছেলে যারা দেশপ্রেমের কথা বলে, বিজেপি নেতা, তাদের প্রত্যেককে নেতা মন্ত্রীরা তাদের প্রত্যেকের ছেলেদের পাঠাচ্ছে বিদেশে। কেউ যাচ্ছে অক্সফোর্ডে, কেউ যাচ্ছে কেমব্রিজে, কেউ যাচ্ছে তোমার হচ্ছে মানে সোয়াসে যাচ্ছে। তাহলে এই যে ন্যারেটিভগুলো, যে অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা করছে, যে সদ্য উঠে আসা যে ইয়াং জেনারেশন, তাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে প্রচণ্ড পরিমাণে একটা ব্রেন ওয়াশ করা হচ্ছে, একটা বিদ্বেষের একটা পরিবেশ। এর জন্য কী লাগে দেখতে হবে, তুমি উত্তরবঙ্গে যাও, তুমি বিজেপির খুব বেশি দেওয়াল লেখন পাবে না, তুমি বিজেপির পোস্টার পাবে না, তুমি পোস্টার পাবে বাকিদের, কিন্তু ভোটটা বিজেপি পেয়ে যায়। কী করে পায়? তারা প্যাটার্ন থাকে, ফ্রিতে তো কেউ পাচ্ছে না। তাহলে তারা কোথাও তো একটা কাজ করছে, যার জন্য তো সেখানে তারা পাচ্ছে। তাদের পোস্টার বেশি নেই, তাদের লেখালেখি বেশি নেই, সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি বেশি নেই, তাদের নেতারা অত ফেমাস নয় এখানে পশ্চিমবঙ্গের নেতা, তারপরেও তারা এত পার্সেন্ট ভোট প্রতিবার কুড়িয়ে নিয়ে যায়। তার রিজন হলো তারা কোথাও তো একটা কাজ করছে। তাহলে তারা যেখানে কাজটা করছে, তোমাকে সেখানে তাদেরকে কাউন্টার করতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওই যে বললাম যে তোমাকে ফিউচারটা দেখতে হবে, যে আমি কোন দিকে দেখছি ব্যাপারটাকে। আমি কি 31 দেখতে পাচ্ছি, আমি কি 29 দেখতে পাচ্ছি এখান থেকে? যদি দেখতে না পাই, তাহলে এই প্রতিবার একই জিনিস হবে। এবং স্পেসিফিকলি টার্গেট করলো, আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব। একটা খুব ছোটো উদাহরণ দিই। লাস্ট কয়েকটা বিধানসভা নির্বাচন, যেমন একটা হচ্ছে মধ্যপ্রদেশ, তার সঙ্গে সঙ্গে হরিয়ানা, এবং রিসেন্টলি যদি মহারাষ্ট্র যদি এটা হয়, তাহলে দেখতে পাবে মহিলাদের নিয়ে যে স্কিমগুলো না, সেই স্কিমগুলো একটা হিউজ পরিমাণে ভূমিকা পালন করছে। তুমি দেখো, এই যে মহারাষ্ট্রে সম্ভবত 3000 বা 4000 টাকা করে কংগ্রেস, মানে যেটা মহাবিকাশ আঘাড়ি, কংগ্রেস, শিবসেনার যে আমাদের উদ্ধব ঠাকরের শিবসেনা এবং হচ্ছে শরদ পাওয়ারের যে এনসিপি, তাদের জোট ঘোষণা করেছে 3 বা 4000 টাকা করে প্রতি মাসে। ঝাড়খণ্ডে ইলেকশনের আগে হেমন্ত সোরেন এবং আইএনসি কংগ্রেসের গভর্নমেন্ট, তারা মেয়েদেরকে টাকা দিল। মধ্যপ্রদেশে লাডলি বেহানা দিয়ে এত বেশি অ্যান্টি ইনকামেন্সি থাকা সত্ত্বেও আবার বিজেপি সরকার করে নিল। তাহলে এই যে প্রথম থেকে একটা বিরোধিতা ছিল, এখনও আমি দেখেছি আরজি কর নিয়ে বিভিন্ন মিছিলে হাঁটতে যে হুটহাট করে কিছু হতে না হতে লক্ষ্মীর ভাণ্ডার গালাগালি খাচ্ছে। এটার তো কোনো মানে হয় না। তুমি মমতাকে তখনই হারাতে পারবে যখন মমতা বলছে আমি 1000 দেবো, তুমি বলবে আমি 3000 দেবো। তুমি যদি লক্ষ্মীর ভাণ্ডারকে গালাগালি দাও, তাহলে এই শহুরে কিছু 2%, 3%-এর ভোটে তাদের তুমি কিছু করতে পারবে না। এই মানুষগুলো তোমাকে কিছু সরকারি চাকরিজীবী ভোট দেবে। সরকারি চাকরিজীবীর সংখ্যা কত? 10 থেকে 12 লাখ। ওটা একটা বিধানসভার ভোটার, কি 3টে বিধানসভার ভোটার, 294টা বিধানসভা আছে। তাহলে মমতাকে তোমাকে স্পেসিফিক টার্গেটে হারাতে হবে। মমতা ব্যানার্জি বলছেন আমি 1000 দেবো, বা পরের বারে বলছেন 1500 দেবো, তোমাকে বলতে আমি 3000 দেবো। আর একটা জনমুখী প্রকল্পে 3000 টাকা দিতে কোনো অসুবিধা নেই। এই 3000 টাকা যদি একটা পরিবারকে বড়োভাবে তুলে আনতে পারে, তুমি দুটো কাজ একসাথে করবে, তুমি সরকারি চাকরিও দেবে, তার সঙ্গে তুমি জনমুখী প্রকল্পগুলোও চালাবে। এই যে সরকারি চাকরি এবং জনমুখী প্রকল্পকে একে অপরের বিরোধী বলে তুলে ধরা, এর পিছনে বামেদের যে সোশ্যাল মিডিয়ার যে এটা কী বলবো মানে সিস্টেম, সেটা একটা বড় ভূমিকা আছে। তারা ক্রমাগত লাস্ট কয়েক বছর এত বেশি জনমুখী প্রকল্পগুলো ক্রিটিসাইজ করেছে। এই ক্রিটিসিজমের জন্য যেটা হয়েছে, মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে তৃণমূল আছে, দিদি আছে বলে কিছু তো পাচ্ছি, চলে গেলে কী পাবো। এই যে কিছু তো পাচ্ছি, এই যে একটা মন্দের ভালো, তুমি একটা খুব একটা ভালো ভিডিও দেখো ভাইরাল হয়েছিল বাঁকুড়া থেকে, একজন লোক বলছে তৃণমূল চোর তো বটে, কিন্তু যাতে ভালো, টাকা পয়সা দিচ্ছে তোমাদের চ্যানেলে করার ভিডিও। তাহলে এই যে মানুষের মধ্যে চলে এসছে, যে মেয়েদের মধ্যে চলে এসছে, দিদি চলে গেলে তো কিছুই পাবো না। এটা কেন এসছে? কারণ প্রতিটা নির্বাচনের আগে বিরোধী নেত্রীরা, বিজেপির নেত্রীরা, আমি দেখলাম এবারে লোকসভার আগে তারা বলছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। তাহলে এক্ষেত্রে বাম কংগ্রেস এবং বাকি যে বিরোধী দলগুলো রয়েছে বিজেপি বাদ দিয়ে, তাদের এক্ষেত্রে ভূমিকা নেওয়া হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের এক্ষেত্রে ভূমিকা নেওয়া হচ্ছে। ওদের নেতা তার 24-এর লোকসভার যে ম্যানিফেস্টো, তাতে বলেছিল 6000 টাকা করে প্রতি মাসে আমরা প্রত্যেকটা মহিলাকে দেবো, তারা যাতে যারা দরিদ্র সীমার নিচে আছে তারা উঠে আসতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে। তাহলে এই যে ছোটো ছোটো ন্যারেটিভগুলো, এগুলো তোমাকে বুঝতে হবে। মুর্শিদাবাদের কী ন্যারেটিভ? মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো গঙ্গা ভাঙন, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো বিড়ি শ্রমিক, প্রায় 17 লাখ সেখানে বিড়ি শ্রমিক আছে, মহিলা বিড়ি শ্রমিক আছে। তাহলে স্পেসিফিকলি তোমাকে লোকাল ইস্যু টার্গেট করতে হবে, এবং লোকাল ইস্যুতে যাদেরকে তুমি টিকিট দেবে 26-এ, তাদেরকে এখন থেকে সেই সমস্ত লোকাল ইস্যুতে পুশ করতে হবে, তারা যেন সেগুলো নিয়ে কাজ করে,
নিয়মিত যেন পথে থাকে, যেন ডেপুটেশন দেয়, ডিএম অফিস ঘেরাও করে, এবং লোকাল মিডিয়াতে তাদেরকে নিয়মিত তোমাকে পুশ আউট করতে হবে। ওই জাস্ট কয়েকটা মুখকে নিয়ে ওই সোশ্যাল মিডিয়ায় মাতামাতি, ওই শতরূপ ঘোষ, ওই দীপশিতা, ওই দু চারটে ওই কটাকে বাদ দিয়ে তোমার যারা গ্রামে গঞ্জের নেতা, ব্লক লেভেলের যারা নেতা, তাদেরকে এখন থেকে পলিটিক্যাল প্রোফাইলিং করে বুস্ট করো, যেন মানুষ তাদেরকে চিনতে পারে। দেখো, মানুষ সবসময় না, সাধারণ মানুষ সবসময় একজন শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি যায়, তাহলে একজন শক্তিশালী বিরোধীর পিছনে দাঁড়াতে ভালো, কারণ মানুষের প্রোটেকশন দরকার। তা যতক্ষণ না তুমি তোমার যে সমস্ত মুখগুলো রয়েছে সেই সমস্ত মুখগুলোকে শক্তিশালী হিসাবে তুলে ধরতে পারছো, যে তার পিছনে যে একটা সাধারণ মানুষের দাঁড়াবে, ভোটের পরে সেই মানুষটা তাদেরকে প্রোটেকশন দিতে পারবে, ততক্ষণ অবধি মানুষ তোমাকে ভোট দেবে না। মানুষ যখন একটা লোকাল লেভেলে একটা বিধানসভায় ভয় পাচ্ছে, তৃণমূলকে যদি আমি ভোট না দিই তাহলে তৃণমূলের এমএলএ সে আমাকে কিছুটা ক্ষতি করে দিতে পারে আমার, বা তৃণমূলের লোকাল নেতা ক্ষতি করে দিতে পারে, তুমি যে মুখটাকে পুশ করছো ইলেকশনের আগে, তার সেই ক্ষমতাটাই নেই মানুষকে ওই ভরসাটা জোগানো যে না আমি আপনাকে প্রোটেক্ট করব। তাহলে একটা করে প্রথম কথা হলো শক্তিশালী মুখ প্রকাশ করা, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন কমিউনিটিগুলোকে কানেক্ট করা। এই তুমি দেখো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের যে আদিবাসী কমিউনিটি, যাদের হিউজ পরিমাণে একটা দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা, তুমি দেখো ইকোনমিক ইনকামের সারা সবচেয়ে পিছিয়ে, তাহলে এদের কী ইস্যু? এদের একসময় এগুলো সব সিপিএমের বামপন্থী বেল ছিল। উত্তরবঙ্গ এত বেশি পিছিয়ে আছে উত্তরবঙ্গ, যে গোটা উত্তরবঙ্গে একটা ক্যান্সার হসপিটাল নেই। উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় ডাক্তার দেখাতে। আমি উত্তরবঙ্গে গেছি, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। তো সেই উত্তরবঙ্গ কেন বারবার বিজেপির দিকে যাচ্ছে? উত্তরবঙ্গ তো বিজেপিকে অনেকগুলো এমপি দিয়েছে, তারপর উত্তরবঙ্গে কিচ্ছু হয়নি। রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, সেই এমস এসছে কল্যাণীতে, উত্তরবঙ্গেও হয়নি। তাহলে এইটা মানুষকে কেন বোঝাতে পারছো না যে উত্তরবঙ্গ যদি তাদের উপর হওয়া অনাচারের জন্য যদি তৃণমূলকে ভোট না দেয়, তাহলে বিজেপিকে কেন ভোট দিচ্ছে? তোমাদেরকে ভোট দেখ। বিজেপির এতগুলো এমপি দিয়েছে উত্তরবঙ্গ থেকে, তারপরেও বিজেপি তাদেরকে কিচ্ছু দেয়নি। এমস একটা হওয়ার কথা ছিল, সেটা ফিরে এলো কল্যাণীতে। তাহলে এই ন্যারেটিভগুলোই দেওয়া যাচ্ছে না। ওই একটা ন্যারেটিভে তোমরা প্রতিবার ফেঁসে যাচ্ছ, এবং সেই ন্যারেটিভটাকে কাউন্টার করার কোনো ন্যারেটিভ তোমাদের কাছে নেই।